নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। গতকাল আমরা 2026 সালে সিটেটের যে বাংলার প্রশ্নটা এসেছিল সেই এমসিকিউগুলো সলভ করছি, এবং সেটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে যে বাংলাটা ছিল সেটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি। এবার ল্যাঙ্গুয়েজ টুতে যারা বাংলা সিলেক্ট করবেন সেই বাংলা 2026 সালে কেমন এসেছিল সেটা সলভ করব। শুধু সলভ নয়, আমরা প্রথমে আজকে শুরু করব এমনভাবে যে গদ্যাংশের যে অংশটা থাকে সেটা না পড়ে কিভাবে কোন ম্যাজিক্যাল ফর্মুলায় আমরা অনায়াসে এমসিকিউটা সলভ করব সেই ট্রিকটা আপনাদের দেখাবো। আজকের পোর্শনে সবথেকে বেশি পরিমাণে থাকছে বাংলা পেডাগজির পোর্শনটা এবং ব্যাকরণের দিকটা। তাহলে আপনারা প্রত্যেকে দেখতে থাকুন আজকের এই এপিসোডটা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ল্যাঙ্গুয়েজ টু এর যে প্রশ্নপত্রটা, আজকে সেটা আমরা শুরু করতে চলেছি। ঠিক যেমনটা বললাম, প্রথমেই আমরা আজকে গদ্যাংশের যে পার্টটা রয়েছে সেটা থেকে শুরু করছি, এবং এমনভাবে শুরু করব যাতে আপনাদের পরীক্ষার হলে এই ট্রিকটা ফলো করলে অনেক কম সময়ে কিন্তু উত্তরটা করা যায়। সাধারণত আমরা কি দেখি যে প্রশ্নের যে গদ্যাংশের যে প্রশ্নগুলো থাকে সেগুলো প্রশ্নগুলো আমরা পড়ি, তারপর যে গল্পটা সেটা পড়ি। আজকে একটু অন্যরকম করব। আজকে কীরকম করব যে প্রশ্নটা প্রথমে দেখব, প্রশ্নটা যেমন দেখি সেরকমই দেখব, এবং কিভাবে গল্পটা না পড়েই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে করা যায় তার একটা ডেমো আপনাদের দেখাবো। এখানে দেখুন 136 নম্বরের যে প্রশ্নটা দিয়েছে, আমি কিন্তু গল্পের অংশটা দিয়েছে সেটাতে গেলামই না, সরাসরি প্রশ্নে যাচ্ছি। 136 নম্বরের প্রশ্নটাতে কি দিয়েছে যে নিম্নের প্রদত্ত আলকাপ পরিবেশনের পর্যায়গুলির সঠিক ক্রম কোনটি। তাহলে আমি ক্রম বা যে ঘটনাক্রম, যেভাবে ঘটনাগুলো ঘটেছে সেই ক্রমটা আমরা ভালোভাবে দেখব। কি কি দিয়েছে? নাম্বার এতে দিয়েছে একজন অপরজনের সংলাপ মনোযোগ দিয়ে শোনেন। তারপরে কি দিয়েছে? তৎক্ষণাৎ বিষয় ও প্রবাহ অনুযায়ী সংলাপ সৃজন করেন। নাম্বার সিতে রয়েছে কলাকুশলীরা একসাথে বসে কাহিনী শোনেন। নাম্বার ডি, আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করতে হয়। তাহলে যে আলকাপ পরিবেশন হয় সেই পরিবেশনের যে ঘটনাটা ঘটে, আমরা যদি নর্মালি চিন্তা ভাবনা করি, নিজেদের কমন সেন্স ইউজ করি, সাধারণত কি হয় যে এমন কোনো নাটক মঞ্চস্থ হওয়ার আগে সাধারণত কি করা হয় যে কলাকুশলী যারা রয়েছেন তারা আগে বসে গল্পটা শোনেন। এটা তো নতুন করে কোনো গল্প পড়ার দরকার হয় না। সবার আগে এটা যে কোনো ক্ষেত্রেই খাটে, যে কোনো গল্পের ক্ষেত্রেই খাটে যে কলাকুশলীরা প্রথমে গল্পটা শুনবেন, তারপরে বাকি কাজ হবে। তাহলে নাম্বার সি হচ্ছে প্রথমে থাকবে। তাহলে আমি অপশানে এবার দেখব কোন অপশানটায় নাম্বার সি প্রথমে আছে। 1 নম্বরে কি নাম্বার সি নেই, তাহলে এটা বাতিল। 2 নম্বরে প্রথম অপশানে নাম্বার সি নেই, তাহলে এটাও বাতিল। 3 নম্বরে প্রথম অপশানে নাম্বার সি নেই, এটা বাতিল হয়ে গেলো। কী থাকলো? 4। প্রথমে নাম্বার সি আছে, তারপরে ডি আছে, অর্থাৎ ডিতে কি আছে? আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করতে হয়। তারপর এ, একজন অপরজনের সংলাপ মনোযোগ দিয়ে শোনেন। নাম্বার বি, তৎক্ষণাৎ বিষয় এবং প্রবাহ অনুযায়ী সংলাপ সৃজন করেন। তাহলে দেখুন, আমরা কিন্তু গল্পটা না পড়েই কিভাবে নিজেদের কমন সেন্স ইউজ করে এবং নর্মাল এলিমিনেশন পদ্ধতি কাজে লাগিয়ে সঠিক উত্তরটা কিন্তু নির্বাচন করে ফেললাম। ঠিক এইভাবেই কিন্তু পরীক্ষার হলে নিজেরা কাজ করব, কয়েক সেকেন্ডের মধ্যে যাতে উত্তরটা করতে পারি। এবার পরের অংশে যাব আমরা। পরের অংশে কোথায় যাব? যেগুলোতে গল্প পড়ার দরকার হবে না সেই জায়গাগুলো আগে কিন্তু আমরা সলভ করব। এখানে 137-এ যেমন গল্পের প্রয়োজন আছে। এবার 138, এটা একটা ব্যাকরণের প্রশ্ন। ব্যাকরণের প্রশ্ন আমরা কেন করব? কারণ এটাতে আলাদাভাবে গল্পের প্রয়োজন নেই, সরাসরি আমরা উত্তর করতে পারবো। তদনুযায়ী এটা একটা অব্যয় নাকি বিশেষণ নাকি সর্বনাম নাকি বিশেষ্য? অবশ্যই এটা একটা অব্যয়। এখানে ছোট্ট করে একটু বলে নিই এই অব্যয় বিষয়টা কি, জাস্ট একটুখানি মনে করে নেওয়া। যেই অব্যয় শব্দটার ভেতরেই কিন্তু একটা ট্রিক কিন্তু লুকিয়ে আছে। দেখুন, অব্যয় শব্দটাকে, এই যে অব্যয় শব্দটা, এই শব্দটাকে আমরা যদি ভাঙি, অ যোগ ব্যয়,
মানে যার কোনো ব্যয় নেই বা যার কোনো লস নেই, সোজা কথা যাকে বলা হচ্ছে, যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রূপটার বদল হয় না, যার রূপের কোনো পরিবর্তন হয় না, সেটাই কিন্তু অব্যয়পদ। আর বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের তুমি ছেলে বা মেয়ে, একবচন বা বহুবচন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অর্থাৎ কালভেদে যাই হোক না কেন, কোনো ক্ষেত্রেই কিন্তু এই পদটার কোনো রকম, এই শব্দটার কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে সেই সমস্ত শব্দগুলোই হচ্ছে অব্যয়পদ। ঠিক যেরকম তদনুযায়ী, এবং, ও, কিন্তু, অথবা, এই ধরনের অজস্র অজস্র, অতএব, এই ধরনের শব্দগুলো কিন্তু সবই অব্যয়। পরের প্রশ্নে আমরা যাই। 140টা আমরা সলভ করে ফেলি আগে। 140, সৃজন শব্দটির সমার্থক শব্দ কোনটি? নির্মাণ নাকি রচনা নাকি, এটা হবে সৃককণি, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা দন্তাশয় রি, সৃককণি নাকি উদ্ভাবন। সৃজন মানে নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু তৈরি করা, যার সাথে কোনো রকম সম্পর্ক নেই এই সৃককণি শব্দটার, কারণ এখানে কোনটি নয় বলেছে, কোনটি নয়, ভালো করে দেখুন। তাহলে সৃককণি শব্দের অর্থ হচ্ছে ঠোঁটের কোণ, ঠোঁটের কোণকে বলা হয় সৃককণি। তাহলে এইটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। 141টাও আমাদেরকে করতে হচ্ছে, 142ও পড়তে হচ্ছে। এইবার আমরা পুরনো টেকনিক ইউজ করব। আমাদের 136 নাম্বার হয়ে গেছে, আর যে প্রশ্নগুলো বাকি আছে, যেগুলো গল্প পড়তে হবে, সেগুলো প্রশ্নটা আগে পড়ে নেব, তারপর আমরা গল্পে যাব। 137 নম্বর কী আছে? আলকাপে একটি বিশেষ সুবিধার দিক রয়েছে, সেটি কি? বিশেষ সুবিধার দিক কোনটা? এটা একটা জিনিস আমরা প্রথমে মনের মধ্যে গেঁথে নেব যে আমাকে কি জানতে চেয়েছে, কারণ সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা যখন গল্পটা পড়বো সেগুলো খুঁজব। 139 নম্বর, 139 নম্বরটাও মনের মধ্যে গেঁথে নেব যে পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলি নির্দিষ্ট হয় না। বাক্যটি অস্তর্থক নির্দেশক বাক্য লিখলে সঠিক রূপ কোনটি হবে? এখানে এই প্রশ্নটাও কিন্তু ব্যাকরণের, এটাতেও কিন্তু আমাদের কোনো রকমভাবে দরকার হচ্ছে না গল্পটা পড়ার, অর্থাৎ 139 নম্বর। অস্তর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক শব্দ, হ্যাঁ বাচক শব্দ। এখানে দেখুন প্রথমে কি লেখা রয়েছে, পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলো অনির্দিষ্ট হয়, আর এখানে কি আছে? নির্দিষ্ট হয় না, মানে না, নেগেটিভ সূচক যে ধরনের কথাগুলো, সেই না, হয় না, এই না সূচক বা কথাগুলোকে সরিয়ে দিতে হবে, তার ঠিক বিপরীত শব্দটা আমাদের ইউজ করতে হয়। তাই এই অনির্দিষ্ট হয় এই কথাটা আমাদের ব্যবহার করতে হবে। তাই 139-এর 1 নম্বর অপশানটা সঠিক। সুতরাং এই অস্তর্থক বাক্য কিন্তু আমরা প্রত্যেকেই জানি করা কীভাবে করতে হয়। তাহলে 139 নম্বর প্রশ্নটা আমাদের হলো। এইবার আমাদেরকে পড়ে নিতে হবে 141-এরটা। এখানে কি চেয়েছে যে বর্ধমান, মালদা, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা এবং এই সমস্ত জায়গার সাথে এই লোক সংস্কৃতিগুলো ম্যাচিং করতে হবে। নাটুয়া, বনবিবির পালা, ডোমনি, পুতুল নাচ, অর্থাৎ কোনটার সাথে কোনটা ম্যাচ করছে সেটা আমাদেরকে পড়ার সময় তাহলে মাথায় রাখতে হবে এই বিষয়টা। 142 নম্বরের প্রশ্নটা পড়ে নেব। স্টেটমেন্ট দেওয়া রয়েছে, দুটো স্টেটমেন্ট। আলকাপ লোকনাট্য শৈলী মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, অতিরিক্ত সীমান্তবর্তী বাংলাদেশ, পার্শ্ববর্তী রাজ্য বিহারের কোনো কোনো জেলায় দেখা যায়। আর ক্ষয় কী বলেছে? আলকাপ মুসলমান সম্প্রদায়ের লোকসঙ্গীত হিসেবে পরিচিত হলেও এটি পালাগান নাট্যশৈলীর সমমর্যাদা পেত। তাহলে এখানে কোনটা ভুল কোনটা ঠিক, এই দুটো স্টেটমেন্ট আমাদেরকে যে গল্পটা আমরা পড়বো সেখানে কিন্তু ভালোভাবে খুঁজতে হবে। তাহলে 3টে প্রশ্ন আমরা মাথায় ঢুকিয়ে নিলাম। এইবার 3টে প্রশ্নকে খোঁজার উদ্দেশ্য নিয়ে কিন্তু গল্পটা পড়বো। খুব ভালোভাবে আমরা গল্পটা একটু পড়ে নিই। পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির বিভিন্ন ধারার প্রশাখাগত বিভাজন করতে গিয়ে প্রাবন্ধিক দেখিয়েছেন যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে নাটক ধারাটির কোন কোন প্রশাখা বিদ্যমান। এই বিভাজন অনুযায়ী উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রচলিত রয়েছে
বনবিবির পালা, পুরুলিয়ায় রয়েছে নাটুয়া, মেদিনীপুর এবং বর্ধমানে রয়েছে পুতুল নাচ, দিনাজপুরে রয়েছে খন, মালদায় ডোমনি এবং মুর্শিদাবাদ, মালদা, বীরভূম মিলিয়ে রয়েছে আলকাপ এবং পঞ্চরস। তাহলে দেখুন একটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, এই যে কোন জেলায় কী কী রয়েছে, পুরুলিয়ায়, মেদিনীপুরে, বর্ধমানে। তাহলে এই অংশটুকু পড়েই কিন্তু আমরা বাকিটা না পড়ে সরাসরি প্রশ্নের উত্তরটা করতে চলে যাব। কত নাম্বার? এই 141 নাম্বার, অর্থাৎ কার সাথে কার মিল রয়েছে। দেখুন খুব ভালোভাবে এখানে দেখবেন যে বর্ধমান প্রথমে রয়েছে, বর্ধমান জেলা, বর্ধমানে কি রয়েছে? পুতুল নাচ, অর্থাৎ এর সাথে নাম্বার 4। তারপর মালদা জেলা, মালদা জেলায় রয়েছে ডোমনি, মালদা জেলায় রয়েছে ডোমনি, মানে বিয়ের সাথে 3। তারপর পুরুলিয়া জেলায় রয়েছে নাটুয়া, পুরুলিয়া জেলায় রয়েছে নাটুয়া, তার মানে সি এর সাথে 1, আর ডি এর সাথে রয়েছে 2, অর্থাৎ বনবিবির পালা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার অপশানটা কিন্তু সঠিক, অর্থাৎ A4, B3, C1, D2। তাহলে দেখলেন কিভাবে আমরা জাস্ট কিছুটা অংশ পড়েই, ফার্স্ট প্যাসেজটা পড়েই কিন্তু সরাসরি প্রশ্নের উত্তরটা করতে চলে এলাম। এইবার আমরা পরবর্তী জায়গায় যাব, সেকেন্ড প্যাসেজটা পড়া শুরু করব। মূলত মুর্শিদাবাদ জেলা হলেও মালদা এবং বীরভূমের কিছু অংশেও আলকাপ বা পঞ্চরস নামের এই নাট্যশৈলী প্রচলিত। এই প্রাচীন লোকনাট্যের উৎপত্তির সময় বঙ্গভঙ্গ এবং পরবর্তী রাজ্য বিভাজন হয়নি, তাই ভৌগোলিকভাবে কাছাকাছি থাকা বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায় এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের পূর্ণিয়া জেলাসহ ঝাড়খণ্ডের দুমকা জেলাতেও এর প্রচলন রয়েছে। মূলত মুসলমান সম্প্রদায়ের লোকসঙ্গীত হিসেবে পরিচিত এই নাট্যশৈলী পালাগানের একটি শাখা। দেখুন এখানে কিন্তু আরও একটা বিষয় আমরা পেয়ে গেলাম, যে ভৌগোলিকভাবে কাছাকাছি থাকা বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায়, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের পূর্ণিয়া জেলা, ঝাড়খণ্ডের দুমকা, তারপরে মূলত মুসলমান সম্প্রদায়ের লোকসঙ্গীত হিসেবে পরিচিত নাট্যশৈলীর পালা গানের একটি শাখা। এই পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। কোন পয়েন্ট হিসেবে? একদম 142 নাম্বার প্রশ্নে চলে আসুন। এখানেও সেই কথা রয়েছে, দেখুন মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, অতিরিক্ত সীমান্তবর্তী বাংলাদেশ, পার্শ্ববর্তী রাজ্য বিহারের পূর্ণিয়া, আর আলকাপ মুসলমান সম্প্রদায়ের লোকসঙ্গীত হিসেবে পরিচিত। মানে 142 নম্বরে দেখুন ক এবং খ দুটো বিবৃতি কিন্তু সঠিক, যেটা আমরা প্যাসেজের মধ্যে খুঁজে পেলাম। তাই ক খ দুটো বিবৃতি সঠিক, এটা লেখা আছে 2 নাম্বার অপশানে। তাহলে চোখ বন্ধ করে আমরা 2 নাম্বার অপশান কিন্তু দিয়ে দিতে পারবো, আমাদের গোটা গল্পটা পড়ারই দরকার হচ্ছে না। এইবার পরের অংশটা দেখুন। এখন বাকি থাকলো কোনটা দেখে নেব একবার। আমাদের এই গল্পটার যে প্রশ্নগুলো ছিল সেখানে বাকি থাকলো কোনটা, এখানে হিসেব মতো বাকি থাকলো আর 137 নাম্বার, মানে এই প্রশ্নটা বাকি থাকলো। আলকাপে একটি বিশেষ সুবিধার দিক কোনটা? আলকাপ রিহার্সাল না দেওয়া অভিনেতারা অভিনয়ে পারফেকশন পৌঁছাতে পারেন না। কোনো কলাকৌশলীরা যদি অসুস্থ হন তবে তার জায়গায় যে কোনো অভিনেতাকে উপস্থিত করা যায়, নাকি তাৎক্ষণিক সংলাপ বলার জন্য গূঢ় অনুশীলনের প্রয়োজন, স্ক্রিপ্ট না থাকায় সংলাপ যেভাবে খুশি বলা যায়। তাহলে চলুন এবার দেখে নিই, খুঁজে নিই যে এটার উত্তরটা কোথায় পাই। তাহলে আমরা পড়েছিলাম কতটা? নাট্যশৈলী পালাগানের একটি অংশ, এত দূর আমরা পড়েছিলাম। তারপর থেকে আমরা পড়াটা শুরু করব। বছর 50 আগেও এই আলকাপ পঞ্চরস নাট্য অভিনয়ে সমান মর্যাদা পেত পূর্বোক্ত অঞ্চলগুলিতে। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প উপন্যাসের আলকাপের প্রভূত উল্লেখ পাওয়া যায়। তিনি স্বয়ং আলকাপ গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে পালা গানে অংশগ্রহণ করেছেন। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা কাহিনী রূপ পেয়েছে তার মায়া মৃদঙ্গ উপন্যাসে। সেখানে তিনি দেখিয়েছেন এই লোকনাট্যের কলাকুশলীরা কতটা যত্ন ও আগ্রহ নিয়ে অভিনয়টাকে নিজেদের প্যাশন করে তুলেছেন। জীবনের অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও সাধারণ নাট্যাভিনয়ের সঙ্গে আলকাপের অনেক পার্থক্য রয়েছে।
তার মধ্যে অন্যতম হলো আলকাপের কোনো লিখিত স্ক্রিপ্ট থাকে না। কলাকুশলী অর্থাৎ যারা অভিনয় করবেন তারা প্রথমে সকলে একসঙ্গে বসে নিয়ে কাহিনীটি শুনে নেন, পরে সেটি নিজের মনে মনেই জারিত করে মঞ্চে উঠে অভিনয়ের মাধ্যমে পরিবেশন করেন। আপাততভাবে মনে হতে পারে বিষয়টির মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে, কারণ পূর্বলিখিত স্ক্রিপ্ট এবং তদনুযায়ী রিহার্সাল ছাড়া অভিনয়ের পারফেকশানে পৌঁছতে পারে না ইত্যাদি। কিন্তু অন্য দিক থেকে দেখলে দেখা যায় এই তথাকথিত স্ক্রিপ্টবিহীন নাট্য আঙ্গিকে কলাকুশলীরা পরস্পরের সঙ্গে মুখস্থ সংলাপ অভ্যাসের মাধ্যমে অভিনয় করেন না, বরং পরস্পরের ভাবনা বিশ্বের নিয়মিত খবর রাখতে হয় তাদের, যাতে করে মঞ্চে দর্শক শ্রোতাদের সামনে অভিনয়ের সাবলীলতা অক্ষুণ্ণ থাকে। একজনের সংলাপ অন্যজনকে মনোযোগ সহকারে শুনে ও বুঝে নাটকের বিষয় এবং প্রবাহ অনুযায়ী সংলাপ তৎক্ষণাৎ সৃজন করতে হয়। এই কাজটিকে কোনো মতেই অপেশাদার বলা যাবে না। উপরন্তু কাজটির মধ্যে গূঢ় অনুশীলন রয়েছে বলেই আমি মনে করি। আরেকটি ব্যাপার, এই পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলি নির্দিষ্ট হয় না, ফলত অকস্মাৎ কোনো অভিনেতা বা অভিনেত্রী অনুপস্থিত বা অসুস্থ হলে অন্যরা অসুবিধায় পড়েন না। অভিনয় চালিয়ে যেতেও বিশেষ কোনো বাধা আসে না। দেখুন, আমরা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছি। অকস্মাৎ কোনো অভিনেতা বা অভিনেত্রী অনুপস্থিত বা অসুস্থ হলে অন্যরা অসুবিধায় পড়েন না, অভিনয় চালিয়ে যেতেও বিশেষ কোনো বাধা আসে না। তাহলে এটাই তো আলকাপের সুবিধা, আর এটাই তো চেয়েছে 137 নম্বর প্রশ্নের উত্তরে। আলকাপে একটি বিশেষ সুবিধার দিক রয়েছে, সেটি কি? সেটা হচ্ছে নাম্বার 2, কোনো কলাকুশলীরা যদি অসুস্থ হন তবে তার জায়গায় যে কোনো অভিনেতাকে উপস্থিত করা যায়। তাহলে কতটা সহজে আমরা উত্তরগুলো বের করে ফেললাম। এর জন্য কিন্তু গোটা গল্প আমাদেরকে পড়তেও হলো না, জাস্ট প্রশ্নগুলো ভালো করে পড়লাম, আর প্রথমে কি করলাম, নিজেদের কমন সেন্স কাজে লাগিয়ে উত্তরটা সহজেই বের করলাম। তারপর ব্যাকরণগুলো করলাম, যাতে যেগুলোতে গদ্যাংশ পড়তেই হলো না। আর যখন পড়ার প্রশ্ন এলো, আগে প্রশ্নগুলো খুব ভালোভাবে জেনে নিলাম, আর সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার মানসিকতা নিয়ে আমরা গল্পটা পড়াটা শুরু করলাম, আর সহজেই হয়ে গেল আমাদের গদ্যাংশের পার্টটা। এবার আমরা পরের গদ্যাংশে যাব, অর্থাৎ 143 থেকে 150 নম্বরের যে অংশটা রয়েছে। ঠিক এখানেও কিন্তু একই পদ্ধতি কাজে লাগাবো। প্রথমে দেখে নেব যে কোনগুলোতে আমাকে গল্পটা পড়তে হচ্ছে। এখানে যেমন 143 নম্বরে গল্প পড়তে হচ্ছে, 144-এ গল্প পড়তে হচ্ছে, তারপরে গল্প পড়তে হচ্ছে 150-এ। তাহলে 3টে প্রশ্নের জন্য গল্প পড়তে হচ্ছে, কিন্তু আমরা 3টে প্রশ্ন আগে যাব না, আমরা সবার আগে যাব যেগুলো ব্যাকরণে সহজ হবে। 145, 46, 47, 48, 49 এগুলো আগে করব, এই 5টা প্রশ্ন আগে করে নেব। তাহলে 145 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ধনাত্মক শব্দের উদাহরণ। কোন দুটো ধনাত্মক শব্দ এখানে? ধনাত্মক শব্দ কোনটা? ধনাত্মক শব্দ মানে কোনো প্রাকৃতিক আওয়াজ, যেটাতে কোনো কিছুর তীব্রতা বা কোনো অনুভূতি বোঝায়। যেমন ঝিরঝিরে, ঝলমল, ঝিরঝিরে নদীর জল, গাছের পাতা রোদ লেগে ঝলমল করছে। তাহলে এই দুটো শব্দ কিন্তু সেই ধনাত্মক শব্দ। তাহলে 2 নম্বরে খ আর গ এই দুটো কিন্তু ধনাত্মক শব্দের উদাহরণ। তাহলে এটার জন্য আমাদের গল্পের প্রয়োজন হলো না। 146, এবার 146 পরিত্যক্ত শব্দের বিশেষ্য রূপ। পরিত্যক্ত শব্দের বিশেষ্য রূপ হচ্ছে পরিত্যাগ। ঠিক একই রকম আমি আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন নিন্দিত, নিন্দিতর বিশেষ্য কি? নিন্দা। পূজিত, পূজা। সমাদৃত, সমাদর। অবহেলিত, অবহেলা। বর্জিত, বর্জন। নির্যাতিত, নির্যাতন। ঠিক এইভাবেই কিন্তু আমাদের আরও কিছু উদাহরণ দিয়ে এই ধরনের প্রশ্ন যাতে একটাও ভুল না হয় সেই রকমভাবে প্রস্তুতিটা তৈরি রাখতে হবে। চলুন এর পরেরটা দেখে নিই।
147 নম্বর প্রশ্নটা দেখুন। সুমা দৃশ্য শব্দ গন্ধ দৃশ্য শব্দ গন্ধ গিলে নিচ্ছিল গোগ্রাসে। বাক্যটিতে কয়টি কর্মকারক আছে? কর্মকারক কর্মকারক কী জিনিস এবং কী করেই বা চিনব? এটার যে সহজ ট্রিক সেটা হচ্ছে ক্রিয়াটা খুঁজে বার করতে হবে আমাদের। ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেই উত্তরটাই হচ্ছে কর্মকারক। যেমন ধরুন এখানে ক্রিয়া হচ্ছে গিলে নিচ্ছিল, তাহলে সুমা কি গিলে নিচ্ছিল? উত্তরে আসছে দৃশ্য শব্দ গন্ধ, অর্থাৎ 3টে জিনিস। তাহলে কর্মকারক নাম্বার 2 3। আমি যখনই ক্রিয়াকে জিজ্ঞাসা করলাম উত্তর পেলাম 3টে, তাহলে এখানে কর্মকারক 3টে বা 3। 148 নম্বরের প্রশ্নটাও গল্পটা পড়তে হচ্ছে, 149ও গল্প পড়তে হচ্ছে, 150ও গল্প পড়তে হচ্ছে। তাহলে গল্প যখন পড়বই কী কী গল্প পড়বো, কোন কোন অংশটা পড়বো এবং পয়েন্টগুলো আমাদেরকে এবার মাথায় রাখতে হবে। 143 নম্বরে আমরা প্রশ্নটা করে নেব। জঙ্গলের এসে কি দেখে সুমা অবাক হলো? এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণ নিয়ম পালনের শিথিলতা দেখে। নাম্বার 2, এখানে লোকেদের পরিবেশের প্রতি অবহেলা এবং পরিবেশ সংরক্ষণের কঠোর নিয়ম পালন করতে দেখে। নাম্বার 3, এখানে লোকেদের জঙ্গলের যত্ন নেওয়া এবং জঙ্গল সংরক্ষণের নিয়ম পালনের শিথিলতা দেখে। নাম্বার 4, এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের জন্য কঠোর নিয়ম পালন করতে দেখে। তাহলে আমরা অপশানগুলো জেনে নিলাম এবং মাথায় এমনভাবে সেট করে নিতে হবে গল্পটা যখন পড়বো তখন যেন সঠিক অপশানটা অটোমেটিক আমাদের চোখ ডিটেক্ট করে নেয়। এবার 144 নম্বরের প্রশ্নটাও দেখে নেব, যে গাড়ি জঙ্গলের মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ার কারণ হিসেবে তেজস সুমাকে কি উত্তর দিয়েছিল? নাম্বার 1, বাদরের হল্লা শুনলে বাঘিনী সতর্ক হয়ে যায় তার শিশুগুলিকে রক্ষার জন্য। নাম্বার 2, বাদরের হল্লা শুনলে গাইড এবং গাড়ি চালক বুঝতে পারে বাঘ কাছেই কোথাও আছে। নাম্বার 3, বাদরের হল্লা শুনলে পর্যটকরা বুঝতে পারে বাঘ আশেপাশে নেই বলে তারা নিরাপদ। নাম্বার 4, বাদরের হল্লা শুনলে বাঘ বেরিয়ে আসে গাড়িকে আক্রমণ করার জন্য। তাহলে 143 আর 144-এর যে প্রশ্নটা সেটা কিন্তু আমরা ভালোভাবে জেনে নিলাম, মাথায় ঢুকিয়ে নিলাম। এইবার আমরা দেখব 148। জঙ্গলটিতে 22 রকমের জন্তু থাকলেও গাইডটি বাঘ ছাড়াও বিশেষভাবে আরও কয় প্রকার জন্তুর নাম উল্লেখ করেছিল? এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে গল্পটা পড়ে নিতে হবে, যে কতগুলো জন্তুর নাম উল্লেখ করেছিল সেটা কাউন্ট করতে হবে। এটা গেল। 149-এও ঠিক তাই। তেজসের চেহারা কেমন ছিল? তেজস, তার নামটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, যে তেজস অত্যন্ত ছোটোখাটো, খুব শীর্ণ, নাকি খুব স্মার্ট, নাকি অত্যন্ত সাধারণ। এবার 150, ঠিক সেই স্টেটমেন্টের গাইডটি জানালো যে বৃষ্টিস্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ ভেসে আসে। তারপর বাঘ দেখাই এই জঙ্গল ভ্রমণের মূল উদ্দেশ্য হলেও 22 রকমের বিভিন্ন জন্তু এবং 250 ধরনের পাখি এই জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, একথা গাইড জানালো। তাহলে এই কয়েকটা প্রশ্নের বিষয়বস্তু আমরা মাথায় সেট করে নিলাম। এইবার আমরা কি করব, গল্পটা পড়তে শুরু করব এবং যেখানে এই উত্তরগুলো খুঁজে পাবো, যেই উত্তরটাই হোক না কেন, সেই উত্তরটাই কিন্তু সঙ্গে সঙ্গে মার্ক করে নেব পরবর্তীতে এগোনোর আগে। চলুন এবার আমরা গল্পটা পড়ি। মাথা ও চারপাশ খোলা 6টা জিপ একসঙ্গে স্টার্ট নিল, যদিও ঠিক পরপরই ছুটছিল না সেগুলি। স্মার্ট গাইড আর ততোধিক সাদামাটা ছোটোখাটো ক্ষয়া চেহারার চালক। মুহূর্ত মধ্যে গাড়ি এমন গতিতে নিচু নিচু টিলা পাথরে ভেঙে, আচ্ছা স্মার্ট কথাটা আমরা শুনতে পেয়েছি,
প্রশ্নের সময় আমাদের কিন্তু একটা জায়গায় এসেছে, তার স্মার্টে আমি আন্ডারলাইন করে রাখলাম। তারপরে এবার আমি পড়া শুরু করছি। মুহূর্ত মধ্যে গাড়ি এমন গতিতে নিচু নিচু টিলা পাথর ভেঙে ছুটতে শুরু করলো যে বসে থাকার থেকে সামনের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকাই শ্রেয় মনে হচ্ছিল। দু একটা মোড় ঘুরতেই বৃষ্টিস্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস, এই কথাটাও কিন্তু আমরা পড়েছি, বৃষ্টিস্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস। এবং কাঁচা পাতার গন্ধ চারপাশ যেন গিলে নিতে থাকলো। ভোরের আলোয় তখন শাল, বাঁশ, আমলা, জাম, বট, মহুয়া, পলাশ, কেন্দুপাতার গাছ ঝলমল করছে। গাইডের নাম গাড়িতে ওঠার সময়ই জানা গিয়েছিল, সেই তেজস নামে এক মাথা। এই তো আমরা এখন তেজস নামটাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে তেজস হচ্ছে সেই গাইড, আর গাইড স্মার্ট। তাহলে একটা প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি পেয়ে গেলাম। একশো 49, তেজসের চেহারা কেমন ছিল? তেজসের চেহারা খুব স্মার্ট ছিল, নাম্বার 3। তাহলে সেই ফার্স্ট প্যারাটা পড়েই কিন্তু আমাদের মাথার মধ্যে ক্লিক করলো যে আমরা এই প্রশ্নটা পড়েছি, সঙ্গে সঙ্গে এসে মার্ক করে নিলাম, সলভ হলো একটা। এরপর বৃষ্টিস্নাত জঙ্গল, এই দেখুন 150-এর যে প্রশ্নের যে স্টেটমেন্টগুলো আছে সেটাও কিন্তু আমরা মার্ক করেছি। গাইড জানালো যে বৃষ্টিস্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ ভেসে আসে, আর বাঘ দেখেই সেই জঙ্গলের, তাহলে এই পয়েন্টটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। বাঘ দেখাই এই জঙ্গল ভ্রমণের মূল উদ্দেশ্য হলেও 22 রকমের জন্তু, 250 ধরনের পাখি, তাহলে এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। একটা পয়েন্ট আমরা পেয়েছি, চলুন দেখে নিই আমরা কোন পয়েন্টটা পেয়েছি। স্বাদু জল, কাঁচা পাতা গন্ধ। গাইডের নামের বিষয়টা এতদূর আমরা জেনেছি, তেজসের নামটা পড়লাম। তারপরেই ছেলেটি জানিয়ে যাচ্ছিল এই জঙ্গলে 22 রকম জন্তু আর 250 ধরনের পাখি আছে। এই তো আমরা পেয়ে গেছি আমাদের পয়েন্টটা। সে বলতেই থাকলো যে বাঘ দেখতেই এখানে আসা, তবু চিতাবাঘ, শ্লথ, নীলগাই, ছিট হরিণ, বুনো কুকুরও এই অরণ্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে। তাহলে দেখুন কত ধরনের পশু, এই ধরনেরও কিন্তু একটা প্রশ্ন ছিল। তাহলে এখানে কাউন্ট কিন্তু করে নেওয়া যায় যে চিতাবাঘ, শ্লথ, নীলগাই, ছিট হরিণ, বুনো কুকুর, অলরেডি 5টা কিন্তু পশুর নাম আমরা পেয়ে গেলাম। আর এখানে 22 রকম জন্তু, 250 ধরনের পাখি, এই পয়েন্টটাও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে অলরেডি সেকেন্ড প্যারায় আমরা আছি, পুরোটা কিন্তু পড়িও নি। এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, বাকি প্রশ্নের উত্তর। কি করে পাচ্ছি দেখুন, জঙ্গলটিতে 22 রকমের জন্তু থাকলেও গাইডটি বাঘ ছাড়াও বিশেষভাবে আর কয় প্রকার জন্তুর নাম উল্লেখ করেছিল? আমরা একটু আগে কাউন্ট করলাম, 5 রকম, মানে নাম্বার 1। পরে এই অংশটা 150-এর যে প্রশ্নটা সেটারও পেয়েছি, স্টেটমেন্ট দুটোই পেয়ে গেছি। প্রথমে এটা জানালাম যে বৃষ্টিস্নাত জঙ্গল, স্বাদু বাতাস এবং কাঁচা পাতা, যেটা আমরা মার্ক করে ফেলেছি অলরেডি। আর বাঘ দেখাই এই জঙ্গলের প্রধান উদ্দেশ্য নয়, এই জঙ্গলে আসার প্রধান উদ্দেশ্য নয়। 22 রকমের বিভিন্ন জন্তু এবং 250 ধরনের পাখি দেখাটাও কিন্তু একটা বিষয়। তাহলে দুটো স্টেটমেন্টই দেখা যাচ্ছে ঠিক আছে। এখন অপশানে দেখব দুটো স্টেটমেন্ট কোথায়। দুটোই ঠিক, দুটোই ঠিক হচ্ছে নাম্বার 3, ক এবং খ দুটোই ঠিক। আমরা দুটোই কিন্তু মার্ক করেছি প্যাসেজে। আর তাহলে বাকি থাকছে এই দুটো প্রশ্ন, 143, 144। 143-এ কী আছে, জঙ্গলে এসে সুমা কি দেখে অবাক হলো, আর গাড়ি জঙ্গলের মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ার কারণ, সুমা যেটা জিজ্ঞাসা করেছিল তার উত্তর কি পেয়েছিল। এই দুটো জিনিস, একটা সুমার অবাক হওয়ার কারণ, আর একটা গাড়ি দাঁড়ানোর কারণ, মাথায় এইভাবে কিওয়ার্ড হিসেবে সেট করতে হবে। তারপরে দেখুন আমরা যতটা পড়লাম, এতদূর আমরা সেকেন্ড প্যাসেজ অবধি পড়েছি, ম্যাক্সিমামটাই কিন্তু পড়িনি। অলরেডি আমাদের 80% কোয়েশ্চেনের আনসার হয়ে গেছে।
এই জঙ্গলের সবটাই কাঁচা পথ, কোথাও পাথুরে মাটি, কেটে সমান করে বাঁধানো পথ তৈরি হয়নি। সুমা দৃশ্য, শব্দ, গন্ধ গিলে নিচ্ছিল গোগ্রাসে। চ্যাপ্টা কালচে চওড়া পাথরের ওপর বয়ে যাওয়া ঝিরঝিরে নদী পেরোলো কয়েকটা। কোথাও কোনো আবর্জনা, প্লাস্টিকের ঠোঙা নেই। এমনকি প্রবেশ পথে কেউ জলের বোতল নিয়ে ঢুকলে সেটা রেজিস্টারে লিখতে হয়, ফেরার সময় দেখাতে হয়। কিছুই জঙ্গলে ফেলে আসা যাবে না। সুমা যুগপথ অবাক আর মুগ্ধ হচ্ছিল। পেয়ে গেছি পয়েন্ট। খুব ভালোভাবে দেখুন কেন সুমা অবাক হয়েছিল। রেজিস্টারে লিখতে হয় কে আসছে কে যাচ্ছে, ফেরার সময় সেটা দেখাতে হয়, জঙ্গলে কিছু ফেলে আসা যাবে না। তাহলে এই পয়েন্টগুলো থেকে আমরা কোন উত্তরটা পাচ্ছি? 143 নম্বরের প্রশ্নের উত্তরটা পাচ্ছি। জঙ্গলে এসে কি দেখে সুমা অবাক হয়েছিল? জঙ্গলে এসে সুমা অবাক হয়েছিল 4 নম্বর পয়েন্টটা দেখুন। এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের জন্য কঠোর নিয়ম পালন করতে দেখে। হয়ে গেল এটা। তাহলে বাকি থাকলো একটা, মানে 144 নম্বর। অর্থাৎ তেজস সুমাকে কি উত্তর দিয়েছিল, মানে মাঝে দাঁড়িয়ে, গাড়ি জঙ্গলের মাঝে কেন দাঁড়িয়ে থাকছে তার কারণ জানতে চেয়েছিল। চলুন এবার সেটাও খুঁজে নিই। তাহলে আমরা কতদূর পড়েছিলাম? আমরা পড়েছিলাম মুগ্ধ হয়েছিল অবধি। এরপর থেকে কতক্ষণ যে ওদের গাড়ি পাক খেতে খেতে গভীরে ঢুকে যাচ্ছিল খেয়াল থাকছিল না। মাঝে মাঝে সামনে পিছনের গাড়ি কাছে আসছিল, আবার দূরত্ব তৈরি হচ্ছিল। ক্রমশ বাপাশে অরণ্য এবং ডান দিকে কালো বাদামি পাথরের ঢাল খাদ হয়ে নিচের সবুজ চাদরে মোড়া উপত্যকায় নেমে গেছে। খানিক খানিক এগিয়ে এই গাড়ি দাঁড়িয়ে পড়ছিল। দেখুন এখানে কিন্তু আমরা পয়েন্টটা পেতে চলেছি। খানিক খানিক দাঁড়িয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ছিল। সুমা জিজ্ঞাসা করলে তেজস উত্তর দেয়, বাদর হল্লা করলেই ওরা বোঝে আশেপাশে বাঘ আছে। তবে সে ডাকও খুব জোরালো নয়, অন্য প্রাণীদের প্রতি সতর্কবাণী। দেখুন তাহলে আমরা কিন্তু এই উত্তরটাও পেয়ে গেলাম। অর্থাৎ 144। গাড়ি জঙ্গলের মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ার কারণ হিসেবে তেজস সুমাকে কি বলেছিল? বাদরের হল্লা শুনলে গাইড এবং গাড়ির চালক বুঝতে পারে যে বাঘ কাছেই কোথাও আছে। তাহলে কতটা সহজে আমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। অথচ দেখুন আমরা কিন্তু একবারের জন্যেও এখনও পর্যন্ত পুরো প্যাসেজটা পড়িনি, কিন্তু আমাদের অলরেডি সমস্ত প্রশ্নের উত্তর হলো এই গদ্যাংশের। 143, 144, 145, 46, 47, 48, 49, 50। তাহলে এই ট্রিকটা কিন্তু গদ্যাংশের ক্ষেত্রে বা পদ্যাংশের ক্ষেত্রে, যেটা বিগত ভিডিওয় দেখেছিলাম, আর এই ভিডিওতে কিন্তু গদ্যাংশটা আরও বেশি ভালোভাবে দেখানো হলো। এইবার আমরা চলে যাব পেডাগজি সেকশন, অর্থাৎ ব্যাকরণ এবং বাংলা পেডাগজির কী কী প্রশ্ন এসেছিল ল্যাঙ্গুয়েজ 2 বাংলা সাবজেক্টে। একদম প্রথম প্রশ্নটা দেখুন, 121। শিশুর মধ্যে তার মাতৃভাষার বিকাশ বা উন্নয়নকে সাধারণভাবে শিশুটির কি হিসেবে মনে করা হয়? 1 নম্বর ভাষা শিখন, ল্যাঙ্গুয়েজ লার্নিং। নাম্বার 2 ভাষা আত্মীকরণ, ল্যাঙ্গুয়েজ অ্যাসিমিলেশন। নাম্বার 3 বিমূর্ত ভাষা উন্নয়ন, অ্যাবস্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। নাম্বার 4 ভাষা অর্জন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে এখানে কি বলছে? মাতৃভাষার বিকাশ বা উন্নয়নকে সাধারণভাবে শিশুটির কি হিসেবে মনে করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার 4 ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। দেখুন বন্ধুরা, একটি বাচ্চা যখন জন্মায় সে কিন্তু ব্যাকরণ বই পড়ে না বা কোনো কোচিং ক্লাসে গিয়েও কিন্তু ক্লাস নেয় না। সে তার নিজের মায়ের মুখে যে ভাষা শুনছে সেটাই তার কাছে কিন্তু সব। তখন তার চারপাশে পরিবেশ থেকে নিজে নিজে একদম স্বাভাবিক নিয়মে যে ভাষাটা ক্যাচ করছে, অর্থাৎ তাকে এর জন্য কিন্তু কোনো রকম কষ্ট করতে হচ্ছে না। খুব স্বাভাবিক নিয়মেই চারপাশে যেটা ঘটছে সেই ভাষাটাই সে যেটা শুনছে সেটাই তার মনের ভেতরে গেঁথে যাচ্ছে। আর এটাকেই আমরা পেডাগজির ভাষায় বলি ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন।
আর স্কুলে গিয়ে কষ্ট করে যে নিয়মকানুনটা শেখা হয় সেটাকে আমরা সকলেই জানি শিখন বলা হয়। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ভাষা অর্জন। এবার 122, একজন সক্রিয় শ্রোতা, অ্যাক্টিভ লিসনার, অবিলম্বে বুঝতে পারে যে বক্তা কি বলার চেষ্টা করছে নাকি অপর ব্যক্তি কি বলছে, বক্তা কি বলতে চাইছে নাকি বক্তা যা বলছে তার পেছনে যুক্তি কি। অবশ্যই বক্তা যা বলছে তার পেছনে যুক্তি কি। একজন অ্যাক্টিভ লিসনার, একজন খুব ভালো শ্রোতা। ধরুন আপনার ক্লাসে একজন অ্যাক্টিভ লিসনার বা সক্রিয় শ্রোতা আছে। এখন আপনি কি করে বুঝবেন যে সে সক্রিয় শ্রোতা, বা সে যে শুধু ওপর কথা শুনছে না সেটা কি করে বুঝবো? যে মন দিয়ে শুনছে বক্তার কথার গভীরতাটা বুঝবে, অর্থাৎ বক্তা যেটা বলছে তার পেছনে কি যুক্তি রয়েছে, কি কারণ রয়েছে, সেটা কিন্তু সে চট করে ধরে ফেলবে। তাই যে অ্যাকচুয়ালি শুনছে, অ্যাক্টিভভাবে শুনছে, সে কিন্তু যুক্তির গভীরে যাওয়াটাই তার কাছে কিন্তু প্রধান উদ্দেশ্য, শুধু ওপর শব্দটা শোনা নয়। তাই অবশ্যই স্বাভাবিকভাবেই অপশান 4 সঠিক উত্তর। পেছনের যুক্তিটা অ্যাক্টিভ লিসনারটা সব সময় কিন্তু বোঝার চেষ্টা করে। এবার 123, ক্লাসে কবিতা শেখাতে গিয়ে শিক্ষিকা প্রথমে কবিতাটি পড়লেন, তারপর শিক্ষার্থীদের দলগত কাজে গ্রুপ ওয়ার্কে নিযুক্ত করলেন। একটি দল কবিতাটির ভাববস্তু মানে থিম লিখল, অন্য দল কবিতার প্রধান চরিত্রটিকে বর্ণনা করার জন্য একটি চিত্র অঙ্কন করলো, এবং এর পরেও একটি দল কবিতাটির সারসংক্ষেপ মানে সামারি লিখলো। এই কার্যক্রম বা এই অ্যাক্টিভিটিটার উদ্দেশ্যটা কি? শুধুমাত্র শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থীকে জড়িত রাখা। নাম্বার 2, শিক্ষার্থীদের বিচিত্র সামর্থ্য এবং তাদের আগ্রহগুলিকে শ্রেণী বিভক্ত করা। নাম্বার 3, মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। নাম্বার 4, শিক্ষার্থীদের বিক্ষেপীকরণ। কোনটা? অবশ্যই নাম্বার 2, শিক্ষার্থীদের বিচিত্র সামর্থ্য এবং তাদের আগ্রহগুলোকে শ্রেণী বিভক্ত করা। দেখুন এই প্রশ্নটা কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন। এখানে খেয়াল করুন যে ম্যাম কিন্তু ক্লাসের সব বাচ্চাকে এক কাজ দেননি। কেউ ছবি আঁকায় ভালো ক্লাসের মধ্যে, তাকে চরিত্রের ছবি আঁকতে দিয়েছেন। কেউ গুছিয়ে লিখতে পারে, তাকে সামারি বা ভাববস্তু লিখতে দিয়েছেন। তার মানে ক্লাসের প্রতিটি বাচ্চার ক্ষমতা আর ইন্টারেস্ট কিন্তু আলাদা আলাদা খোঁজার চেষ্টা তিনি করেছেন। অর্থাৎ যিনি শিক্ষিকা তিনি সেই ডিফারেন্ট এবিলিটিগুলো, অর্থাৎ বাচ্চাদের মধ্যে যে বৈচিত্র্যগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে, সেটাকে সম্মান জানিয়ে তাদের কাজটা কিন্তু ভাগ করে দিয়েছেন। তাই সঠিক উত্তর কিন্তু নাম্বার 2। একশো 24, দ্বিতীয় ভাষার শ্রেণীকক্ষগুলি সাধারণত বিভিন্ন ভাষার সঙ্গমস্থল। সেখানে শিক্ষকদের ভূমিকা হয়ে থাকে তাদের শিক্ষার্থীদের নাম্বার 1, কাঙ্ক্ষিত দক্ষতা বিকাশের জন্য একটি স্বচ্ছন্দ পরিবেশ প্রদানকারীর। নাম্বার 2, পাঠ বা টেক্সট এর সারসংক্ষেপ বা সামারিজ এবং সরলীকৃত সংস্করণ প্রদানকারীর। নাম্বার 3, যথেষ্ট পরিমাণে স্বব্যাখ্যাত সেলফ এক্সপ্ল্যানেটারি নোটস প্রদানকারীর। নাম্বার 4, পাঠ্যক্রম সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে নানাবিধ কার্যের ওয়ার্কশিট প্রদানকারীর। কোনটা হবে সঠিক উত্তর? বিভিন্ন ভাষার সঙ্গমস্থল, সেখানে শিক্ষকদের ভূমিকা। অবশ্যই নাম্বার 1, কাঙ্ক্ষিত দক্ষতা বিকাশের জন্য একটি স্বচ্ছন্দ পরিবেশ প্রদানকারীর। ধরুন আপনার ক্লাসে যদি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের বা ভাষার বাচ্চারা থাকে, তবে শিক্ষক হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব হলো
তাদেরকে একটা কমফর্ট জোনে নিয়ে আসা, একটা স্বচ্ছন্দর পরিবেশ তৈরি করা, যেখানে তারা কিন্তু কোনো রকম ভয় পাবে না, মন খুলে ভাষাটা, তাদের নিজেদের ভাষা যেটা, সেটা প্র্যাকটিস করবে। আর এটাও আমরা প্রত্যেকেই জানি যে শুধুমাত্র রেডিমেড নোট বা ওয়ার্কশিট দিলে কিন্তু ভাষা চর্চা বা ভাষা শেখা কখনোই সম্ভব না। তাই 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কাঙ্ক্ষিত দক্ষতা বিকাশের জন্য একটি স্বচ্ছন্দ পরিবেশ প্রদানকারীর ভূমিকাই কিন্তু একজন প্রকৃত শিক্ষকের। 125 নম্বরের প্রশ্নে আমরা এগিয়ে যাব। শিক্ষার্থীরা ক্রিয়াপদের বিভিন্ন রূপ, টেন্সের ফর্ম, সংযোজক, কানেক্টার্স, পুরস্বর্গ, প্রিপোজিশনস এবং বিশেষণগুলি নির্ভুলভাবে ব্যবহার করতে পারছে কিনা তা দেখার জন্য আপনি একটি টেস্ট আইটেম বা পরীক্ষণ উপাদান তৈরি করলেন। এই পরীক্ষণ উপাদানের আপনার ব্যবহৃত নীতি বা অ্যাপ্রোচটি কী হবে? সম্পূর্ণভাবে ব্যাকরণের পেডাগজি এটা। 1 নম্বর হচ্ছে পরোক্ষ বা ইনডাইরেক্ট ব্যাকরণ পরীক্ষণের। নাম্বার 2 মিশ্র ব্যাকরণ কার্য, মিক্সড গ্রামার টাস্কের। নাম্বার 3 হচ্ছে অখণ্ড বা সংহত ইন্টিগ্রেটেড ব্যাকরণ পরীক্ষণের। নাম্বার 4 প্রত্যক্ষ ব্যাকরণ পরীক্ষণ, ডাইরেক্ট গ্রামার টেস্টিংয়ের। অবশ্যই নাম্বার 3 অখণ্ড বা সংহত মানে ইন্টিগ্রেটেড ব্যাকরণ পরীক্ষণের। দেখুন, এখানে কিন্তু আলাদা করে শুধু টেন্স বা শুধু প্রিপোজিশনের পরীক্ষা নেওয়া হচ্ছে না, সমস্ত ব্যাকরণগত উপাদান একসঙ্গে মিলিয়ে একটা সমন্বিত বা ইন্টিগ্রেটেড টেস্ট নেওয়া হচ্ছে। যখন ব্যাকরণের সব পার্ট একটা সুতোয় বেঁধে পরীক্ষা নেওয়া হয়, সেটাই কিন্তু একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেটাকে আমরা বাংলায় বলি সংহত ব্যাকরণ পরীক্ষণ। তাই নাম্বার 3 অখণ্ড বা সংহত ইন্টিগ্রেটেড ব্যাকরণ পরীক্ষণ হচ্ছে সঠিক উত্তর। এবার 126, প্রারম্ভিক বছরগুলিতে শিশুরা দেওয়ালে, মেঝেতে এবং খাতাপত্রে আঁকুবুকি কাটে। ভাষা শিখনের এই পর্যায়টিকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ এবং কিছুটা কনফিউজিংও। নাম্বার 1 এমার্জেন্ট লিটারেসি বা উদীয়মান সাক্ষরতা। নাম্বার 2 লিখন দক্ষতা, রাইটিং স্কিলস। নাম্বার 3 গ্রাফিক ডেভেলপমেন্ট বা রৈখিক উন্নয়ন। নাম্বার 4 স্ক্রিবলিং। নাম্বার 4 হচ্ছে স্ক্রিবলিং। কোনটা? এখানে সঠিক উত্তর হবে নাম্বার 1 এমার্জেন্ট লিটারেসি বা উদীয়মান সাক্ষরতা। একটা জিনিস ভেবে দেখুন, বাচ্চারা যখন ছোটোবেলায় পেন বা পেন্সিল হাতে দেওয়ালে বা মেঝেতে হিজিবিজি কাটে, যা খুশি এলোমেলো দাগ কাটে, রং করে, অগোছালো আঁচড় কাটে, সেটা কিন্তু অবহেলা করার বিষয় নয়। এটাই কিন্তু আসলে লেখা বা ভাষা শেখার প্রথম ধাপ। আর পেডাগজির ভাষায় এটাকেই কিন্তু ইমার্জেন্ট লিটারেসি বা বাংলায় যেটাকে বলা হচ্ছে উদীয়মান সাক্ষরতা। অনেকের মাথায় আসতে পারে হয়তো উত্তরটা স্ক্রিবলিং হবে, কিন্তু ভালো করে এখানে বোঝার ব্যাপার আছে যে আঁকিবুকি কাটার এই যে পুরো পর্যায় বা প্রসেসটা, তার নাম কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এটা কিন্তু অবশ্যই উদীয়মান সাক্ষরতার একটা অংশ, যেটাকে বলা হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি। তাই এটা কিন্তু স্ক্রিবলিং হবে না। এবার চলে আসুন 127 নম্বর প্রশ্নে। যোগাযোগমূলক ভাষা শিক্ষণ মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর আন্তনির্ভরতার বা ইন্টারডিপেন্ডেন্সের উপর জোর দেয়। কিসের? ভাষা এবং কথোপকথন, নাকি ভাষা এবং আচরণ, নাকি ভাষা এবং মনস্তত্ত্ব, নাকি ভাষা এবং যোগাযোগ? কোনটা? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কোনটির ইন্টারডিপেন্ডেন্সের উপর জোর দেয়? অবশ্যই নাম্বার 4 ভাষা এবং যোগাযোগ। দেখুন, নামের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে কমিউনিকেশন বা যোগাযোগ করা। একটা জিনিস ভাবুন তো, যে আমরা কেন ভাষাটা শিখি? কেন? যাতে অন্যের সাথে নিজের মনের ভাব আদান প্রদান করতে পারি।
অর্থাৎ যোগাযোগ করতে পারি। মানে ভাষা আর যোগাযোগ এই দুটো একে অপরের ওপর কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট। আর ঠিক উত্তরটা তো সেটাই হবে, সেই জন্য ভাষা এবং যোগাযোগ। তাই নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 128 নাম্বার প্রশ্ন। আপনাকে আপনার ক্লাসের শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার অ্যানেকডোটাল রেকর্ড রাখতে হবে। এর জন্য আপনার কিসের ব্যবহার দরকার? অ্যানেকডোটাল রেকর্ড, গুরুত্বপূর্ণ একটা টার্ম। নাম্বার 1 প্রজেক্ট টেকনিক বা প্রকল্প কৌশল। নাম্বার 2 ওরাল টেকনিক বা মৌখিক কৌশল। নাম্বার 3 অবজারভেশন টেকনিক বা পর্যবেক্ষণ কৌশল। নাম্বার 4 অ্যাসাইনমেন্ট টেকনিক বা কার্যভার কৌশল। সবার আগে আমাদেরকে এই টার্মটা একটু জেনে নিই যে অ্যানেকডোটাল রেকর্ড বিষয়টা কি। একটি বাচ্চার ক্লাসে প্রতিদিন যে আচরণ, কোনো বিশেষ বিশেষ ঘটনা, তার ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে, সেটা একটা ছোট্ট ডায়েরিতে রেকর্ড রাখা। আপনারা একটি বাচ্চার এই সমস্ত যে বিষয়গুলো, সেগুলো ডায়েরিতে কখন লিখতে পারবেন? যখন আপনি তাকে রোজ নোটিস করছেন, অবজার্ভ করছেন। কিন্তু প্রজেক্ট বা পরীক্ষা নিয়ে কিন্তু তার রোজকার আচরণ কখনোই বোঝা যাবে না। তাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পর্যবেক্ষণ কৌশল বা অবজারভেশন টেকনিক। আর সেই জন্য কিন্তু অপশান 3 হচ্ছে এখানে সঠিক উত্তর, অবজারভেশন টেকনিক বা পর্যবেক্ষণ কৌশল। আর সেটাই আমরা ডেলি বেসিসে প্রতিদিন নিয়মিত রেকর্ড রাখছি, অ্যানেকডোটাল রেকর্ড বা কোনো ডায়েরিতে রেকর্ড রাখা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। আর সেটাই হচ্ছে অবজারভেশন করে, প্রতিদিন অবজারভেশনের একটা প্রামাণ্য দলিল বলা যেতে পারে। একশো 29 ব্যাকরণ প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি ঠিক? ব্যাকরণের নিয়মগুলি অনুসরণ করার আগে ব্যাকরণ প্রদত্ত সূত্র বা নিয়মগুলি মুখস্থ করা উচিত। নাম্বার 2 ব্যাকরণ হচ্ছে ভাষার একটি তন্ত্র বা পদ্ধতি যা আমাদের কথন এবং লিখন দক্ষতাকে পরিমার্জিত করে। নাম্বার 3 বিদেশি ভাষা শিখনের ক্ষেত্রে ব্যাকরণের কোনো ভূমিকা নেই। নাম্বার 4 ব্যাকরণ জ্ঞানবাচিক সাবলীলতা মানে ফ্লুয়েন্সি ইন স্পিচ অর্জনে সাহায্য করে। 129-এর সঠিক উত্তর হচ্ছে নাম্বার 2। ব্যাকরণ হচ্ছে ভাষার একটি তন্ত্র বা পদ্ধতি মানে সিস্টেম যা আমাদের কথন বা স্পিকিং এবং লিখন দক্ষতা পরিমার্জিত করে। দেখুন অপশানগুলো যদি একটু আমরা খেয়াল করি তাহলে দেখব যে প্রথমে 1 নম্বরে কি বলেছে, সূত্র মুখস্থ করা, যেটা একদম কিন্তু নেগেটিভ, কখনোই এটা সম্ভব না। 3 নম্বরে বলেছে বিদেশি ভাষা শিখতে ব্যাকরণ নাকি তার কোনো ভূমিকাই নেই, এটাও ভুল। 4 নম্বর বলছে শুধু মুখে কথা বলার ফ্লুয়েন্সি বাড়ায়, এটাও ঠিক নয়। আসল কথা হচ্ছে ব্যাকরণ একটা সিস্টেম বা নিয়মাবলী যা আমাদের কথা বলা এবং লেখা দুটোকেই সুন্দর এবং নির্ভুল করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সেই জন্যই নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 শিশু এবং খুব ছোট বাচ্চারা যখন এমন একটি পরিবেশে বাস করে যেখানে তাদের কাছে ভাষার উন্মোচন মানে এক্সপোজার ঘটে না অথবা তাদের কোনো ভাষাগত অভিজ্ঞতা হয় না, তখন তাদের ভাষার বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি অপরিশোধনীয়, ইররিভার্সিবল। নিম্নে কোন পরিভাষাটি এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে? উন্নয়ন বা বিকাশের স্পর্শকাতর সময়সীমা, সেন্সিটিভ পিরিয়ডস অফ ডেভেলপমেন্ট। নাম্বার 2 সমাজ ভাষাতত্ত্ব, সোশিও লিঙ্গুইস্টিক্স। নাম্বার 3 বাগর্থতত্ত্ব, সিম্যান্টিক্স। নাম্বার 4 নেটিভিজম। সঠিক উত্তর হচ্ছে নাম্বার 1 উন্নয়ন বা বিকাশের স্পর্শকাতর সময়সীমা মানে সেন্সিটিভ পিরিয়ডস অফ ডেভেলপমেন্ট। দেখুন মানুষের জীবনে বিশেষ করে একদম ছোটোবেলায় ভাষা শেখার একটা নির্দিষ্ট গোল্ডেন পিরিয়ড বা উইন্ডো থাকে।
আর সেই সময় যদি কোনো বাচ্চা ভাষা ঠিকমতো না শোনে, তাহলে পরবর্তী জীবনে সে আর কিন্তু কখনোই ভালো ভাষা শিখতে পারে না। আর এই নির্দিষ্ট সময়টাকেই কিন্তু বলা হচ্ছে সেন্সিটিভ পিরিয়ড বা বিকাশের স্পর্শকাতর সময়সীমা। আর এই সময়ে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সেটা অপরিশোধনীয় ক্ষতি, সেটা কিন্তু আর ঠিক করা সম্ভব হয় না, সেটাই কিন্তু সারা জীবনে তার বয়ে নিয়ে যেতে হয়। তাই 1 নম্বর উত্তর হলো সঠিক উত্তর, সেন্সিটিভ পিরিয়ডস অফ ডেভেলপমেন্ট। একশো 31, ব্যাকরণ শেখানো উচিত কিভাবে? নাম্বার 1, শিক্ষার্থীদের দ্বারা লিখিত কার্যভার মানে রিটেন অ্যাসাইনমেন্টস সম্পন্ন করানোর মাধ্যমে। নাম্বার 2, শিক্ষার্থীদের নিয়মাবলী মুখস্থ করায় উৎসাহিত করে। নাম্বার 3, শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ কার্যভার অ্যাসাইনমেন্টস প্রদানের মাধ্যমে। নাম্বার 4, প্রসঙ্গভিত্তিক চর্চা প্র্যাকটিস ইন কনটেক্সট সামর্থ্য জুগিয়ে। এখানে অবশ্যই কিন্তু নাম্বার 4, প্রসঙ্গভিত্তিক চর্চার মাধ্যমে ব্যাকরণ শেখানো উচিত, মানে প্র্যাকটিস ইন কনটেক্সট। বিষয়টা কি, মানে বর্তমান সময়ে যে পেডাগজি, সে পেডাগজি বলছে বাচ্চাদের কিন্তু শুধু শুধু রুলস বা নিয়ম মুখস্থ করিয়ে ব্যাকরণ শেখালে হবে না, তারা কিন্তু বোর হবে। তাই ব্যাকরণ শেখাতে হবে ইন কনটেক্সট, অর্থাৎ প্রসঙ্গের সাথে মিলিয়ে, গল্প বলতে বলতে, কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, তবে কিন্তু বাচ্চারা আনন্দের সঙ্গে শিখবে। আর সেই জন্য অপশানের এই প্রসঙ্গভিত্তিক চর্চা যেটা 4 নম্বরে রয়েছে সেটা হচ্ছে সব থেকে সঠিক উত্তর। এবার 132, আপনি আপনার ক্লাসে একটি ভাষা সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করতে চান, এর জন্য আপনার কি উচিত? নাম্বার 1, আপনার ক্লাসে একটি ল্যাঙ্গুয়েজ ল্যাব বা ভাষা প্রয়োগশালা প্রতিষ্ঠা করা। নাম্বার 2, অভিভাবকদের ভাষাভিত্তিক ক্রীড়া মানে গেমস বা কার্যাবলী অ্যাক্টিভিটিস ক্রয়ে প্রণোদিত করা। নাম্বার 3, শিক্ষার্থীরা ভাষাটিকে দেখতে, লক্ষ্য করতে, ব্যবহার করতে পারে এমন একটা সুযোগ প্রদান করা। নাম্বার 4, ক্লাসে আপনার শিক্ষার্থীদের কেবল ইংরেজির মাধ্যমে যোগাযোগ রক্ষায় উৎসাহিত করা। কোনটা সঠিক উত্তর? অবশ্যই নাম্বার 3, শিক্ষার্থীরা ভাষাটিকে দেখতে, লক্ষ্য করতে এবং ব্যবহার করতে পারে এমন একটা সুযোগ প্রদান করা। দেখুন, ভাষা সমৃদ্ধ পরিবেশ মানে এই নয় যে ক্লাসে দামি দামি ল্যাব বানিয়ে ফেলতে হবে, ইংরেজি মিডিয়াম, যেমন ইংরেজি মিডিয়ামের যে স্কুলগুলো থাকে সেরকম, যেরকম সবসময় তাদেরকে ইংরেজিতে কথা বলতে বাধ্য করতে হবে। আসল কথা হলো ক্লাসরুমের দেওয়ালে নানা রকমের চার্ট, ছবি, গল্পের বই এমনভাবে থাকবে যাতে বাচ্চারা ভাষাটা চোখের সামনে দেখতে পায় এবং রোজ সেটা দেখতে পায়, লক্ষ্য করতে পারে এবং নিজেরা সেটা ব্যবহার করার সুযোগটা পায়। আর সেই সুযোগটা সৃষ্টি করার কাজই হলো শিক্ষকের। তাই অপশান 3 সঠিক উত্তর। এবার 133, দ্বিতীয় ভাষা শিক্ষণ তত্ত্বের ক্ষেত্রে অর্জন, অ্যাকুইজিশন, পর্যবেক্ষণ, অবজারভেশন, স্বাভাবিক মানে ন্যাচারাল ইনপুট, আধিপত্যশীল অনুকল্প, ডমিন্যান্ট হাইপোথিসিস পরিভাষাগুলো প্রদান করেছিলেন। মানে কার তত্ত্বে আমরা পাই? স্টিভেন পিনকার, স্টিভেন ক্রাসেন, চমস্কি, ভাইগটস্কি, এই সমস্ত টার্মগুলো আমরা পাই নাম্বার 3 স্টিফেন ক্রাসেনের তত্ত্বে। মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস মানে I+1, এগুলো কিন্তু আমরা যখন ক্রাসেনের তত্ত্বটা পড়েছিলাম তখন কিন্তু জেনেছিলাম। মানে উনি দ্বিতীয় ভাষা শেখার 5টি বিখ্যাত হাইপোথিসিস দিয়েছিলেন। পরবর্তীতে ক্রাসেনকে নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও করব, তখন তার যে তত্ত্বটা সেটা আরও ভালোভাবে আপনাদের বোঝানো যাবে। এখন আপাতত উত্তরটা জেনে রাখুন যে স্টিফেন ক্রাসেনের এই সমস্ত তত্ত্বগুলো। 134, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রেণী বিভাজন বা গ্রেডিং এবং ক্রম পর্যায় বা সিকোয়েন্স নীতির
প্রিন্সিপালস অফ গ্রেডিং অ্যান্ড সিকোয়েন্স এর সঙ্গে জড়িত। শ্রেণী বিভাজন, অভ্যাস গঠন, প্রাকৃতিক পন্থা অনুসরণ নাকি নিয়ন্ত্রিত শব্দভাণ্ডার। নাম্বার 1, শ্রেণী বিভাজন বা গ্রেডেশন। এখানে দেখুন প্রশ্নের মধ্যেই কিন্তু ট্রিকটা লুকিয়ে আছে। প্রশ্নেই বলা আছে গ্রেডিং এবং সিকোয়েন্সিং। এই দেখুন, তাহলে এই ধরনের প্রশ্নে কিন্তু উত্তর করাটা খুব সহজ। গ্রেডেশন মানেই হলো সহজ থেকে কঠিনের দিকে ধাপে ধাপে ক্রমানুসারে সিলেবাস বা ভাষার উপাদানগুলোকে সাজানো। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রেণী বিভাজন বা গ্রেডেশন। এবার আজকের শেষ প্রশ্ন 135। আপনি দেখলেন যে আপনার ছাত্রছাত্রীদের কাছে লক্ষ্য ভাষার অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ নমুনা উদ্ঘাটিত হবার এবং তাদের সেগুলো অনুকরণ এবং প্রতিক্রিয়া ব্যক্ত মানে রেসপন্ড করার জন্য উৎসাহিত করা প্রয়োজন রয়েছে। উদ্দেশ্যটি সম্পন্ন করার জন্য কোন পদ্ধতিটি সব থেকে উপযুক্ত হবে? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং নাকি অডিওলিঙ্গুয়াল মেথড নাকি গ্রামার ট্রান্সলেশন মেথড নাকি ডাইরেক্ট মেথড? অবশ্যই নাম্বার 2, অডিওলিঙ্গুয়াল মেথড। এখানে দেখুন, এখানেও কিন্তু ক্লু পাওয়া যাচ্ছে প্রশ্নের মধ্যে। অনুকরণ করা মানে ইমিটেট, এই দেখুন অনুকরণ, এবং প্রতিক্রিয়া জানানো মানে হচ্ছে রেসপন্ড। আর অডিওলিঙ্গুয়াল মেথডে কি হয়, শিক্ষকরা ক্লাসে কোনো টেপ রেকর্ডার বা নিজের মুখে বারবার একটা ডায়লগ, একটা কথা কিন্তু বলতে থাকেন, আর ছাত্ররা সেটা শুনে শুনে হুবহু নকল করেন বা অনুকরণ করে ড্রিল করে। আর এই যে শুনে শুনে অনুকরণ করা, এটাকেই বলা হচ্ছে শ্রাব্য ভাষিক পদ্ধতি বা অডিওলিঙ্গুয়াল মেথড। আর সেই জন্যই সঠিক উত্তর হচ্ছে নাম্বার 2। আরে বন্ধুরা, আমরা সলভ করলাম আজকে ল্যাঙ্গুয়েজ 2 এর বাংলার সমস্ত এমসিকিউগুলো। আর যত বেশি এমসিকিউ আমরা সলভ করব তত কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা আরও হাই হবে। তাই পরবর্তী এপিসোডগুলোয় অন্যান্য সাবজেক্টের প্রচুর এমসিকিউ নিয়ে আসছি, তার বিভিন্ন টিপস এবং ট্রিক্স আপনাদের জন্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।